ওকে, স্টার্ট করি। স্ক্রিন ভিজিবল, কেউ একজন বলেন। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা ফাইল সিস্টেম ইমপ্লিমেন্টেশনটা শেষ করেছিলাম। আজকে আমরা ক্র্যাশ কনসিস্টেন্সি অ্যান্ড জার্নালিং স্টার্ট করব। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডিং দিয়ে দিব আমি চাইলে। সো ক্র্যাশ কনসিস্টেন্সি স্টার্ট করি। ফার্স্ট একটু ওভারভিউ দেখে আসি। ফাইল সিস্টেম ডেটা স্ট্রাকচারস মাস্ট পারসিস্ট, এটার মানে কি? আমরা নর্মালি আমাদের যে ফাইলসগুলো আছে বা যা ডেটা আছে ওগুলো সব আমরা হার্ড ডিস্কে সেভ করছি বা স্টোর করে রাখছি। সো আমাদের কম্পিউটারটা কোনো কারণে যদি শাটডাউন হয়ে যায় বা রিবুট হয় বা কারেন্ট চলে যায় বা এমন কিছু হয়, তাহলে আমাদের যা ইনফরমেশন আমরা হার্ড ডিস্কে সেভ করেছিলাম সেগুলো আমাদের সেফ থাকা দরকার, থাকা উচিত। এজন্যই আমরা বেসিক্যালি সেকেন্ডারি স্টোরেজটা ইউজ করি। তো এখন আমাদের যখন ধরেন আমাদের অনেকের, দাঁড়ান একটা সেকেন্ড, এখান থেকে আসি। আচ্ছা, সো আমাদের অনেক সময় হার্ড ডিস্ক ক্র্যাশ করে, রাইট? সো ক্র্যাশ করলে আমাদের অনেক ইনফরমেশন হারিয়ে যায় বা চলে যায়। দেন আমাদের যে কোনো মোমেন্টে ধরেন পাওয়ার লুজ হলো বা কারেন্ট চলে গেল, তখন আমরা কোনো একটা ফাইল ধরেন আপনি রাইট করছিলেন, হাফ রাইট করলেন, এমন মোমেন্টে কারেন্ট চলে গেল। সো তখন আপনার পুরা রাইটটা কমপ্লিট হলো না, বাট সবকিছু হার্ড ডিস্কে সেভ হলো না, মাঝে দিয়ে পাওয়ার চলে গেল। সো তখন আপনার যতটুকু রাইট করেছিলেন অতটুকু করাপ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য আমরা বেসিক্যালি আজকে ক্র্যাশ কনসিস্টেন্সি অ্যান্ড জার্নালিং কিছু সলিউশন এগুলো দেখব। So first of all, if the system crashes or loses power, on this structure will be in inconsistent state. So এই inconsistent স্টেটটা অ্যাভয়েড করার জন্য আমরা কয়েকটা সলিউশন দেখব। অ্যাভয়েড করা বা ইনকনসিস্টেন্ট হয়ে যাওয়ার পর ওটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, এই ধরনের কিছু জিনিস আজকে আমরা দেখব। ওকে, সো ফার্স্টে আসি ক্র্যাশ কনসিস্টেন্সি কি। অথবা এমনও হয় অনেক সময়, ধরেন আপনি কোনো একটা মুভি বা কিছু একটা ডাউনলোড করছেন, ডাউনলোডের মাঝে হঠাৎ করে আপনার ইন্টারনেট চলে গেল। ইন্টারনেট চলে যাওয়ার পর কি হয়, আপনার ডাউনলোডটা স্টপ হয়ে যায়। দেন যখন আপনার আবার ইন্টারনেট ব্যাক করে, তখন আপনি দেখেন যে যতটুকু ডাউনলোড হয়েছে অতটুকু হচ্ছে এরর দেখাচ্ছে। আপনি বেসিক্যালি ওই ফাইলটাকে ওপেন করতে পারেন না, আপনাকে আবার পুরাটা ডাউনলোড করতে হয়। সো এই প্রবলেমগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেটাই হচ্ছে আমরা আজকে দেখব। সো ফার্স্টেই দেখি একটা ক্র্যাশ কনসিস্টেন্সির এক্সাম্পল। ধরেন আপনি কোনো একটা এক্সিস্টিং ফাইলে একটা নতুন সিঙ্গেল ডেটা ব্লককে রাইট করবেন। আগে থেকে ধরেন ওর এই ডেটা ব্লকটা ছিল, আর আপনি নতুন একটা ব্লক রাইট করবেন। এই পার্টটা আপনাদের যদি মনে থেকে থাকে, আমি আরেকবার একটু ওভারভিউ দিয়ে নিই। এই পোর্শনটা হচ্ছে আমার ডেটা রিজিয়ন, যেখানে আমার ফাইলের ডেটাগুলো সেভ থাকে। দেন এটা হচ্ছে আমার আইনোড পোর্শন, ওখানে ওই ফাইলটার যে আইনোডটা সেটা স্টোর থাকে। আইনোডে ইনফরমেশন গুলা থাকে, যে ফাইলের কি কি পারমিশনস আছে, ওনারকে কখন লাস্ট ওপেন হয়েছে, এসব ইনফরমেশন। সাথে হচ্ছে কোন ডেটা ব্লকে আমার ওই ফাইলের ডেটাটা আছে সেটার পয়েন্টারটা। দেন আমার দুইটা বিটম্যাপ ছিল, একটা আইনোড বিটম্যাপ, একটা ডেটা বিটম্যাপ। আইনোড বিটম্যাপে ছিল আমার সবগুলো আইনোড স্টোর থাকে, যেই আইনোডটা আমার কোনো একটা ডেটা অলরেডি সেভড আছে, ওই আইনোডটাকে আমরা 0 থেকে 1 করে দিতাম, মানে হচ্ছে ওই ওই ইন্ডেক্সটা অকুপাইড। আর যেগুলা 0 থাকবে ওগুলা হচ্ছে ফ্রি। সো এখানে গ্রে পোর্শনগুলা দিয়ে অকুপাইড পোর্শন বুঝাচ্ছে। সিমিলারলি ডেটা বিটম্যাপেও এই যে দেখেন 0 1 2 3 4 4 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে আমার একটা ডেটা আছে, বা ওইটাকে আমি 0 থেকে 1 করে দিয়েছি, যেটা ডিনোট করে আমার ডেটা রিজিয়নের 4 নাম্বার ব্লকে কোনো একটা ডেটা স্টোর করা আছে। সো এই ছিল আমাদের বিটম্যাপ। সো এখানে এই V1 বলতে ভার্সন 1 বোঝাচ্ছে, যে এট দ্যাট মোমেন্ট যখন আপনার এক্সিস্টিং ফাইলটাতে একটা ডেটা ব্লক আছে, তখন হচ্ছে আপনার অর্গানাইজেশনের সিচুয়েশনটা এমন। এখানে আর কি আছে, এখানে এই আমি যেগুলো এক্সপ্লেন করলাম ওগুলাই লেখা আছে। এখন ধরেন আপনাকে আমি বললাম নতুন আরেকটা ডেটা ব্লক আমার এখানে রাইট করতে হবে।
আচ্ছা, তার আগে এই আইনোডের ভেতরে কি কি থাকে ওইটা আমরা আরেকবার দেখে আসি। এখানে ওনার হচ্ছে রেমজি, ওনারের নাম। পারমিশন, রিড রাইট পারমিশন আছে, যেন সাইজ কত। আর পয়েন্টার হচ্ছে 4। এই 4টা ডিনোট করছে এই যে 4 নাম্বার ডেটা ব্লকে হচ্ছে আমার এই ফাইলটার ডেটাটা স্টোর করা আছে। পরের পয়েন্টারগুলো দেখেন নাল। আমরা আগে লাস্ট ক্লাসের স্লাইডে এখানে -1 -1 দেখেছিলাম। এর মানে হচ্ছে শুধু এই একটা পয়েন্ট, একটা ডেটা ব্লকে ওর ডেটা আছে, বাকিগুলা এখনো কিছু অ্যাসাইন হয়নি বা বাকি কোথাও কিছু নাই। সো এখন আমি কেউ একজন আমাকে বলেন, আমি যদি এই ফাইলটাতেই নতুন একটা ডেটা ব্লককে ডেটা রাইট করতে চাই, তাহলে আমার কিসে কিসে চেঞ্জ আসবে? আইনোডে হচ্ছে পয়েন্টার আপডেট হবে, ডেটা ব্লকে ডেটা আপডেট হবে। আর আর কিছু চেঞ্জ হবে এই দুইটা? হ্যাঁ, ডেটা বিটম্যাপেও নতুন যেই ব্লকটাতে আপনি ডেটা রাখছেন ওইটাকে আমার 1 করে দিতে হবে। কিন্তু আইনোড বিটম্যাপে কি কোনো চেঞ্জ আসবে? আসবে না। কেন আসবে না? কারণ আমার ফাইল, এই পুরা ফাইলটার আইনোডটাই এটা। সো ওর নতুন একটা ব্লকে আমি ডেটা রাইট করলে আমার নতুন একটা আইনোডের দরকার হবে না। আমি এই ফাইলের যেই আইনোডটা সেখানে এই পয়েন্টারটা জাস্ট আপডেট করে দিই। তো ধরেন আমি ৪ নাম্বারের পর ৫ নাম্বার ব্লকে নেক্সট ডেটাটা রাইট করব। সো তখন আমার সিনারিওটা কেমন হবে? এই যে দেখেন ৫ নাম্বার ব্লকে আমরা ডিবি রাইট করলাম। আমার আইনোডটাকে আমি আপডেট করলাম। সো এটা ভার্সন 1 থেকে ভার্সন 2 হয়ে গেল। ডেটা বিটম্যাপে আমি দেখেন এই ৫ নাম্বার ইন্ডেক্সটাকে আবার আমি 0 থেকে 1 করে দিব। কারণ আমি ৫ নাম্বার ডেটা রিজিয়ন, ডেটা ব্লকে আমার নেক্সট পার্টটা রাইট করেছি। কিন্তু আইনোড বিটম্যাপ হচ্ছে আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে। সো এভাবে আমরা কোনো একটা এক্সিস্টিং ফাইলে যখন নতুন কিছু একটা রাইট করি তখন এভাবে আমার চেঞ্জটা আসে। এখন আমার ক্র্যাশ কনসিস্টেন্সি কিভাবে হবে বা কখন হবে ওইটা যদি দেখি আমরা, বিভিন্ন সিনারিও হতে পারে। ধরেন এখানে আমার কয়টা কাজ হচ্ছিল? আমার ডেটা ব্লকে ডেটাটা রাইট করা লাগছিল, আইনোডটাকে আপডেট করা লাগছিল, ডেটা বিটম্যাপটাকে আপডেট করা লাগছিল। সো আমার টোটাল ৩টা টাস্ক পারফর্ম হচ্ছিল একটা রাইট অপারেশনের জন্য। সো এখানে আমার এমন সিনারিও হতে পারে যে এই ৩টা অপারেশনের যেকোনো একটা হয়েছে, হওয়ার পরে সিস্টেমটা ক্র্যাশ করেছে। সো পরের ২টা অপারেশন হতে পারেনি। সো ওই সিনারিওর ক্ষেত্রে ধরেন আপনার শুধু ডেটা ব্লকটা রাইট হয়েছে, যে আপনি ডেটা ব্লকে এই পার্টটা আপডেট করলেন, কিন্তু এখানে যে আপনি নতুন ডেটা রেখেছেন সেটা আপনি আইনোডে আপডেট করলেন না। দেন ডেটা বিটম্যাপেও আপনি বললেন না যে এই স্পেসটা অলরেডি অকুপাইড। তাহলে কি প্রবলেম হতে পারে? প্রবলেম হতে পারে যে আপনার ডেটা অলরেডি ডিস্কে রাইট করা হয়েছে, কিন্তু আপনার আইনোড জানেই না যে ওর কোথায় পয়েন্ট করতে হবে। এটা একটা প্রবলেম। দেন এগেইন আপনি নতুন কোনো কিছু রাইট করার সময় ডেটা বিটম্যাপে এসে এই পোর্শনটাতে 0 পাবেন, কারণ কারণ এটাকে আমরা 1 করিনি। সো 0 পেলে ও ফ্রি পে ওই ডেটা ব্লকটাকে ওভাররাইট করে ফেলবে। সো এই ধরনের প্রবলেম হতে পারে। দেন সেকেন্ডলি, যদি আপনি শুধু আইনোড ব্লকটাকে আপডেট করেন, ধরেন আপনি আইনোডে এই 5 আপডেট করলেন যে নেক্সট পার্টটা ৫ নাম্বার ডেটা রিজিয়নে আছে, কিন্তু আপনি ডেটা ব্লকও আপডেট করেননি, বিটম্যাপও আপডেট করেননি। সো তখন কি হবে? প্রথমত আপনার আইনোড বলবে যে ৫ নাম্বার ব্লকে কিছু একটা আছে, কিন্তু আপনি ডেটা বিটম্যাপে দেখবেন ৫ নাম্বার ব্লকটা খালি। এটাকে একটা ইনকনসিস্টেন্ট স্টেট বলে। সো আপনার কনসিস্টেন্সি প্রবলেম হচ্ছে। এছাড়া আর কি হচ্ছে? আপনি ধরেন আইনোডে এসে জানলেন ৫ নাম্বার ডেটা ব্লকে কিছু একটা রাইট করা আছে। আপনি ৫ নাম্বারে গেলেন, গিয়ে আপনি অ্যাকচুয়াল ডেটাটা পেলেন না। আপনি কিছু গার্বেজ ভ্যালু পেলেন। সো এটা হচ্ছে আরেক ধরনের প্রবলেম, যে আপনি যেহেতু এখানে রাইটই করেননি কিন্তু পয়েন্ট করা আছে, তো আপনি ওখানে গিয়ে কিছু গার্বেজ ভ্যালু পাবেন, অ্যাকচুয়াল ডেটাটা পাবেন না। দেন নেক্সট হচ্ছে আপডেটেড বিটম্যাপ, যে আপনি শুধু বিটম্যাপটাকে আপডেট করেছেন। আপনি বিটম্যাপে আপডেট করলেন যে ৫ নাম্বার ব্লকে ডেটা আছে, এটাকে 1 করে দিলেন। কিন্তু এখানে আপনি ডেটা রাইটও করলেন না, আবার আইনোডকেও আপডেট করলেন না। সো এটার ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? সেটাকে আমরা বলি স্পেস লিক। স্পেস লিক মানে কি? এটার মানে হচ্ছে আপনার
ডেটা বিটম্যাপে আপনি এটাকে 1 করে রেখেছেন। সো অন্য কেউ যখন রাইট করতে আসবে বা অন্য কিছু যখন আপনি রাইট করবেন, আপনি ডেটা বিটম্যাপে এসে তো আগে খুঁজে দেখেন যে কোন ডেটা ব্লকটা খালি আছে। কিন্তু এটা যেহেতু 1 হয়ে আছে, সো এই ব্লকটাতে আপনি নতুন কিছু রাইট করতে পারবেন না। দেন আপনি যেটা রাইট করতে চাচ্ছিলেন ওইটাও রাইট করেননি, পরেও কিছু রাইট হবে না। সো এই ধরনের প্রবলেম হতে পারে। এটা হচ্ছে যদি এই ৩ টার মধ্যে যেকোনো একটা এক্সিকিউট হয়, বাকিগুলা না হয়। দেন সিমিলারলি যেকোনো ২ টা হয়ে একটা বাকি থেকে যেতে পারে। সো ওই সিনারিও গুলাও আমরা দেখব। ফার্স্টেই দেখি দ্য আইনোড অ্যান্ড বিটম্যাপ বাট নট ডেটা। এখানে হচ্ছে আপনার আইনোড আপডেট করেছেন, এখানে 5 পয়েন্টারটা আপডেট হয়েছে। বিটম্যাপে এটা 1 দিয়েছেন, কিন্তু আপনার এখানে কিছু রাইট করেননি। সো তখন আপনি আইনোড থেকে এগেইন পয়েন্টারটা পেয়ে যখন ডেটা রিজিয়নে যাবেন, ডেটা ব্লকে গিয়ে দেখবেন ওখানে হচ্ছে শুধু ওখানে অ্যাকচুয়াল ডেটাটা নেই, আপনি জাস্ট গার্বেজ ভ্যালু পাবেন। এখানে আপনার বিটম্যাপ আর আইনোডে দুইটাই সিমিলার ইনফরমেশন দিবে, কিন্তু মানে কনসিস্টেন্সি প্রবলেম হবে না, বাট আপনি এখানে গেলে গার্বেজ ভ্যালু পাবেন। দেন দ্য আইনোড অ্যান্ড ডেটা ব্লক বাট নট বিটম্যাপ। সো এখানে আপনি আইনোড আপডেট করলেন, ডেটা ব্লক আপডেট করলেন, কিন্তু বিটম্যাপটা আপডেট করার আগে ক্র্যাশ করলো। সো তখন আপনার আইনোড দেখে আপনি বুঝবেন এখানে ডেটা আছে, সো এতটুকু ওকে, বাট বিটম্যাপে এই জায়গাটা 0 হয়ে আছে। সো যখনই অন্য কেউ রাইট করতে যাবে তখন সেই জায়গাটাকে ওভাররাইট করে ফেলতে পারে। সো এটা একটা ইনকনসিস্টেন্সি প্রবলেম। সো মেটা ডেটা ইনকনসিস্টেন্সি বলতে বেসিক্যালি বুঝাচ্ছে যে আপনার আইনোড আর বিটম্যাপের ইনফরমেশনটা সেম জিনিস বুঝাচ্ছে নাকি। যে আইনোডে যদি বলা হয় যে ৫ নাম্বার ডেটা ব্লকে কিছু আছে, তাহলে আপনার বিটম্যাপেও ৫ নাম্বারে 1 থাকা লাগবে। সো যদি না থাকে, এই ডেটা বিটম্যাপ আর আইনোডের মধ্যে যদি সিঙ্ক না থাকে বা সেম ইনফরমেশন ক্যারি না করে, ইন দ্যাট কেস আপনি বলতে পারবেন যে মেটা ডেটাটা কনসিস্টেন্ট না। দেন দ্য লাস্ট ওয়ান হচ্ছে দ্য বিটম্যাপ অ্যান্ড ডেটা ব্লক। আপনি বিটম্যাপে এটাকে 1 করেছেন, ডেটা ব্লকে ডেটা রাইট করেছেন, কিন্তু আইনোডের পয়েন্টারটা আপনি আপডেট করেননি, করতে পারেননি, তার আগে ক্র্যাশ করেছে। সো তখন কি হবে, এটা 1 থাকবে, এখানেও ডেটা থাকবে, কিন্তু আপনার ফাইলটার যে আইনোডটা, আইনোডে এই পয়েন্টারটাই থাকবে না। সো আপনি এই ডেটাটা যে এখানে আছে সেটা জানতেই পারবেন না, আপনি ডেটাটাকে খুঁজেই পাবেন না। সো এটার জন্য হচ্ছে আমার সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হবে। সো এই যে প্রবলেমগুলা, এগুলাকে আমরা বেসিক্যালি ক্র্যাশ কনসিস্টেন্সি বা কনসিস্টেন্ট আপডেট প্রবলেম বলে থাকি। সোফার কারো কোনো প্রবলেম? ওকে, আচ্ছা, দেন নেক্সট আসি। এখন আসি সলিউশন। প্রবলেম তো বুঝলাম আমরা কি কি ধরনের সিনারিও হতে পারে, কি কি প্রবলেম হতে পারে, কোন প্রবলেমে কি হবে। এখানে আপনারা মেইনলি হচ্ছে কোনটা কখন কোথায় কি কি আপডেট করা লাগবে রাইটে, আমরা বেসিক্যালি আগের ক্লাসে যেগুলো দেখেছিলাম যে কখন কি আপডেট হয় কোন সিচুয়েশনে, এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, আদারওয়াইজ আপনার ভুল হতে পারে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এই ফাইল সিস্টেমস এর চ্যাপ্টারটা, স্লাইডটা যখন আপনারা পড়বেন, সাথে আপনারা একটু বইটা পড়ার ট্রাই করবেন। এই যে আপনার রেমজির যে বইটা আছে, ড্রাইভে আপলোড করা আছে, রেমজির বইয়ের চ্যাপ্টার 40 আর চ্যাপ্টার 42। আপনি যদি স্লাইডগুলা ভালো মতো পড়েন, সরি বইটা ভালো মতো পড়েন, তাহলে দেখবেন স্লাইডের জিনিসগুলাই খুব ভালোভাবে বইয়ে এক্সপ্লেন করা আছে। সব এক্সপ্লেনেশন গুলো আপনারা স্লাইডে পেয়ে যাবেন। যেমন এই যে একটু আগে আমি যে সিনারিও গুলা বলছিলাম, ওই সিনারিও গুলা সব বইয়ে আলাদা আলাদা করে এক্সপ্লেন করা আছে। সো এগুলা পড়লে আপনি আরো বেটার ভাবে বুঝতে পারবেন। আচ্ছা, সো দেন সলিউশনে আসি। ফার্স্টেই হচ্ছে আপনার আর্লি যে ফাইল সিস্টেমগুলো ছিল, ওরাই হচ্ছে এই ফাইল সিস্টেম চেকার ইউজ করতো। সো ফাইল সিস্টেম চেকার বেসিক্যালি আপনার ক্র্যাশটাকে ক্র্যাশ ক্র্যাশ করলে এই যে প্রবলেমগুলো দেখা দেয় সেগুলোকে প্রিভেন্ট করতে পারে না, বাট সে প্রবলেমটা ক্রিয়েট হওয়ার পরে সেটাকে রিপেয়ার করতে পারে। সো ইজ আ ইউনিক টুল ফর ফাইন্ডিং ইনকনসিস্টেন্সিস অ্যান্ড রিপেয়ারিং দেম। সো সে ইনকনসিস্টেন্সি গুলা ফাইন্ড আউট করে সেগুলাকে রিপেয়ার করে। সো ফার্স্ট ও এই ক্ষেত্রেও কিছু জিনিসের দিকে খেয়াল রাখে। ফার্স্টে হচ্ছে সুপার ব্লক। সুপার ব্লক কি ছিল মনে আছে?
হ্যাঁ, ওখানে কি থাকে? হ্যাঁ, সো বেসিক্যালি আপনার দাঁড়ান কোথায়? এই যে সুপার ব্লকটা হচ্ছে শুরুতে থাকতো। এই বিট ম্যাপেরও আগে ওই সুপার ব্লকটা বেসিক্যালি ডিনোট করতো আপনার ধরেন কতগুলা আইনোড আছে, আইনোডের অ্যাড্রেস কোথা থেকে স্টার্ট বা ডেটা রিজিয়ন কোথা থেকে স্টার্ট, ওই অ্যাড্রেসগুলা এই ধরনের সব ইনফরমেশন হচ্ছে সুপার ব্লকে থাকে। সো আমার ফাইল সিস্টেম চেকার যখনই ইনকনসিস্টেন্সি খুঁজবে তখন সে এইসব কিছু জিনিসের দিকে খেয়াল করবে, যার ফার্স্টটাই হচ্ছে সুপার ব্লক। সো সুপার ব্লকে ও কি চেক করবে? ও চেক করবে যে আপনার ফাইল সিস্টেমের সাইজ যতটুকু তার চেয়ে বেশি জিনিস আপনি ফাইল সিস্টেমে স্টোর করে রাখছেন নাকি। ইফ দ্য নাম্বার অফ ব্লকস ইন দ্য ফাইল সিস্টেম ইজ লার্জার দেন দ্য ফাইল সিস্টেম সাইজ, সামহাও আপনার সাইজের চেয়ে যদি ব্লক নাম্বার বেশি হয়ে যায় এর মানে হচ্ছে আপনার নিশ্চয়ই কোনো ইনকনসিস্টেন্সি আছে, কারণ এটা হতে পারে না। সো ইন দ্যাট কেস ও যদি করাপ্ট সুপার ব্লক পায় তখন সে ওর কাছে আগে থেকে কিছু অল্টারনেট কপি ক্রিয়েট করে রাখা থাকে, সো কপি দিয়ে ও সুপার ব্লকটাকে রিপ্লেস করে এরপর আবার কাজ করে। সো ও হচ্ছে এই জিনিসটা খুঁজে বের করে যে আপনার ফাইল সিস্টেমের যে সাইজটা আছে তার চেয়ে ব্লক নাম্বার সামহাও বেশি হয়ে গেল কিনা। দেন নেক্সট হচ্ছে ফ্রি ব্লকস। জি। না, সুপার ব্লকে হচ্ছে ফাইল সিস্টেমটা ওভাররাইট কেন হবে? হুম। হ্যাঁ, তো সুপার ব্লকে কি থাকতো আগে? সব ইনফরমেশন অন্য এজেন্ডার এখানে মনে নোট আছে, সুপার ব্লক কন্টেন্টস দিস ইনফরমেশন ফর পার্টিকুলার ফাইল সিস্টেম, কয়টা আইনোড আছে, আইনোড টেবিলের বিগিন লোকেশন কি, এগুলার হচ্ছে ওর আগে থেকে একটা কপি ক্রিয়েট করা আছে, ওইটা দিয়ে রিপ্লেস করলো। সো ওই কপিতেও আপনার আইনোড নাম্বার সেমই ছিল, বিগিন লোকেশনও সেমই ছিল। সো ইনফরমেশন গুলো সেমই আছে। এই আইনোডের ভেতরে কি ইনফরমেশন আছে ওইটা সুপার ব্লকে সেভ থাকে না। সুপার ব্লকে জাস্ট কয়টা আইনোড আছে, কোথা থেকে স্টার্ট, সাইজ কতটুকু, এই ধরনের ইনফরমেশন গুলো সেভ থাকে। সো এটা আপনি অল্টারনেট কপি দিয়ে রিপ্লেস করলে প্রবলেম হয় না। দেন হচ্ছে ফ্রি ব্লকস, স্ক্যানস দ্য আইনোডস, ইনডিরেক্ট ব্লকস, ডাবল ইনডিরেক্ট ব্লকস। এই ডাবল ইনডিরেক্ট, ইনডিরেক্ট, ডিরেক্ট, ট্রিপল ইনডিরেক্ট, এগুলা সব আমরা লাস্ট ক্লাসে দেখেছি। ওগুলা হচ্ছে ও স্ক্যান করে। গোল ইজ টু মেক শিওর দ্য ফাইল সিস্টেম মেটা ডেটা ইজ ইন্টারনালি কনসিস্টেন্ট। আচ্ছা দাঁড়ান, এটা আমি হচ্ছে একটু বই থেকে আপনাদের শুধু দেখাই। এই যে, সো ফাইল সিস্টেম চেকার হচ্ছে এই আইনোড, ইনডিরেক্ট ব্লক, ডাবল, এগুলার সবকিছু স্ক্যান করে টু বিল্ড অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হুইচ ব্লকস আর কারেন্টলি অ্যালোকেটেড উইদিন দ্য ফাইল সিস্টেম। সো ফাইল সিস্টেমের ভেতরে কোন কোন ব্লকগুলা কারেন্টলি কোনো একটা ডেটা দিয়ে অকুপাইড সেটাও বোঝার চেষ্টা করে, ওগুলা স্ক্যান করে। ইট ইউজেস দিস নলেজ টু প্রডিউস আ কারেক্ট ভার্সন অফ দ্য অ্যালোকেশন বিট ম্যাপস। এরপরে ও ওই যে বিট ম্যাপগুলো আছে আপনার ডেটা বিট ম্যাপ আর আইনোড বিট ম্যাপ, ওগুলার সাথে ও মিলায় দেখে যে সবকিছু কারেক্ট আছে নাকি। যে কোনো একটা ডেটা ব্লকে ধরেন আপনার ডেটা আছে কিন্তু বিট ম্যাপে সেটা আপডেটেড নাই, এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ করছে নাকি সেটা চেক করে। বা যেসব ব্লকগুলো আমার ডেটা বিট ম্যাপ ফ্রি বলছে বা জিরো দেখাচ্ছে সেই ব্লকগুলো আসলেই ফ্রি নাকি ওখানে কোনো ইনফরমেশন আছে, এই ধরনের জিনিসগুলো চেক করে। দেন আপনার নেক্সট হচ্ছে আইনোড স্টেট। আইনোড স্টেট হচ্ছে আপনার আইনোডে তো আমার কি কি থাকতো, কোন টাইপের ফাইল, দেন ওই ফাইলটার কতগুলা শর্টকাটস আছে, এরপরে ওনার কে, পারমিশন কি, এই ধরনের ইনফরমেশন গুলা সেভ থাকে। সো ও আইনোডের স্টেটটা চেক করে। যেমন ধরেন ধরেন আপনার ও, যে টাইপটা থাকে রেগুলার ফাইল নাকি ডাইরেক্টরি নাকি অন্য কিছু, এমন একটা টাইপ ভ্যারিয়েবল থাকে, ওই জিনিসটা ঠিকভাবে পয়েন্ট করছে নাকি বা ঠিকভাবে লেখা আছে নাকি, এই জিনিসগুলো হচ্ছে চেক করে। দেন আইনোড লিঙ্কস। আইনোড লিঙ্কস হচ্ছে বেসিক্যালি শর্টকাটেরটা। আমরা ধরেন কোনো একটা অ্যাপের ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট করে রাখি না, এই ধরনের জিনিস। ওই ফাইলটা ধরেন বা ডিরেক্টরিটা ধরেন অ্যাকচুয়ালি ডেস্কটপে ক্রিয়েট করা নেই, অন্য কোথাও ক্রিয়েট করা আছে, বাট আমরা ডেস্কটপে একটা শর্টকাট বানিয়ে রাখলাম। সো এই ধরনের কেসের ক্ষেত্রে কোন ডাইরেক্টরি বা কোন ফাইলের কতগুলা শর্টকাট আছে বা ওগুলা কোথায় আছে, এই ধরনের জিনিসগুলা হচ্ছে ও চেক করে। দেন ডুপ্লিকেটস।
ফাইল সিস্টেম চেকার অলসো চেকস ফর ডুপ্লিকেট পয়েন্টার্স, যেখানে আপনার দুইটা ডিফারেন্ট আইনোড কোনোভাবে সেম ব্লককে পয়েন্ট করছে আর কি। দুইটা ডিফারেন্ট আইনোড যদি সেম ব্লককে পয়েন্ট করে, সেটা সেটা হচ্ছে একটা ইনকনসিস্টেন্সি, কারণ আপনার দুইটা ডিফারেন্ট আইনোড মানে দুইটা ডিফারেন্ট ফাইলের আইনোড, সো দুইটা ডিফারেন্ট ফাইল সেম জিনিসকে পয়েন্ট করতে পারে না। Then bad blocks. Bad blocks হচ্ছে a check for bad block pointers is also performed while scanning through the list of all pointers. A pointer is considered bad if it obviously points to something outside its valid range. সো ধরেন আপনার পয়েন্টারটা এমন একটা ব্লককে পয়েন্ট করলো যে ব্লকটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। সো এই ধরনের প্রবলেমে ইনকনসিস্টেন্সি হতে পারে। Then directory checks. File system checker does not understand the contents of user files. However, directories hold specifically formatted information created by the file system itself. So ও হচ্ছে অ্যাডিশনালি আরেকটা জিনিস চেক করে যে ওর যে এই ডট আর ডাবল ডট কি ছিল মনে আছে? এই ডট আর একটা ছিল কারেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট বা কারেন্ট ডিরেক্টরি, আর আরেকটা ছিল প্যারেন্ট ডিরেক্টরি। সো এই দুইটা জিনিস ঠিকভাবে রেফার করা আছে নাকি, এই জিনিসটাও চেক করে। সো ফাইল সিস্টেম চেকার এভাবে আপনার এই সব কিছু চেক করে ও যদি কোনো ইনকনসিস্টেন্সি পায় তখন ও হচ্ছে ওটাকে সলভ করে। সো এভাবে হচ্ছে ফাইল সিস্টেম চেকার কাজ করে। এখন ফাইল সিস্টেম চেকার কিছু ড্রব্যাক আছে। কি কি ড্রব্যাক? ফার্স্ট অফ অল, আপনার ফাইল সিস্টেম চেকার বিল্ড করার জন্য আপনার ফাইল সিস্টেমের অনেক কমপ্লেক্স ইনডেপথ নলেজ থাকা লাগবে, আদারওয়াইজ আপনি ওটাকে বিল্ড করতে পারবেন না ফাইল সিস্টেম চেকার। সো এটা একটা ড্রব্যাক। সেকেন্ড ড্রব্যাক হচ্ছে আপনার ফাইল সিস্টেম তো অনেক হিউজ একটা জিনিস, যেখানে আপনার সবকিছু এখানে এই যা যা আছে সব চেক করতে হচ্ছে, সবগুলা বিট ম্যাপে সব ঠিক আছে নাকি, আইনোডে সব ঠিক আছে নাকি, ডেটা রিজিয়নের সাথে ও বিট ম্যাপটাকে মিলাচ্ছে, এমন অনেক ধরনের কাজ করছে। সো অনেক কিছু যেহেতু করা লাগছে, এটা অনেক স্লো কাজ করে, যেহেতু আপনার অনেক কিছু একসাথে করা লাগছে। স্ক্যানিং দ্য এন্টায়ার ডিস্ক মে টেক মিনিটস অর আওয়ার্স, সো অনেক টাইম লেগে যেতে পারে। দেন এগেইন ওটা আপনার ডিস্কের সাইজের উপরও ডিপেন্ড করে, সাইজ যদি অনেক বেশি হয় তাহলে অনেক বেশি টাইম লাগে। সো এগুলা হচ্ছে ফাইল সিস্টেম চেকারের ড্রব্যাক। সো এখন এটার চেয়ে বেটার সলিউশন কি হতে পারে, সেটা হচ্ছে জার্নালিং, যেটা আমাদের নেক্সট টপিক। সোফার এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? হুম, ওকে। দেন নেক্সট আসি জার্নালিং। জার্নালিংকে আমরা রাইট অ্যাহেড লগিংও বলতে পারি। সো জার্নালিং এর মেইন আইডিয়াটা হচ্ছে আপনি কোনো একটা ফাইলের ডেটা ডিস্কে রাইট করার আগে, মানে ডিস্কের অ্যাকচুয়াল ডেটা রিজিয়নে রাইট করার আগে ওটাকে আপনি অন্য কোথাও একটু রাইট করে স্টোর করে রাখলেন, ডিস্কেরই অন্য কোনো একটা স্পেসে রাইট করে স্টোর করে রাখলেন, যেখান থেকে এরপরে আপনি যেই ডেটা রিজিয়নে রাইট করার কথা সেখানে নিয়ে গিয়ে রাইট করবেন। সো আইডিয়াটা অনেকটা ডিস্কে রাইট করার মতোই হয়ে যাচ্ছে। সো ওইটা কিভাবে সলভ হয় ওটা আমরা সামনে গিয়ে দেখবো। বাট মেইন আইডিয়াটা হচ্ছে বিফোর ওভার রাইটিং দি অন ডিস্ক স্ট্রাকচার্স ইন প্লেস, রাইট ডাউন আ লিটল নোট অন দ্য ডিস্ক ডিসক্রাইবিং হোয়াট ইউ আর টু ডু। সো আপনি কি রাইট করছেন বা কোন আইনোডে আপডেট হচ্ছে, ডেটা বিটম্যাপে কি চেঞ্জ আসবে বা কি ডেটা রাইট করবেন, এই সব কিছু আপনি ডিস্কে আগে একটা লগে লিখে রাখবেন, একটা নোট লিখে রাখবেন। সো এই জিনিসটা হচ্ছে আপনি ডিস্কে অ্যাকচুয়াল ডেটা রিজিয়নে রাইট করার আগে করবেন। সো এটাকে এই জন্য আমরা রাইট অ্যাহেড লগইন বলছি। দ্য স্ট্রাকচার দ্যাটস দ্য ডেস্টিনেশন অফ দ্য রাইট অ্যাহেড ইজ কল্ড লগ। সো লগে হচ্ছে আপনি আপনার সরি এটা ইরেজার, লগে হচ্ছে আপনি আপনার এই ইনফরমেশনগুলো আগে রাইট করবেন, রাইট করে দেন ওখান থেকে আপনি ডিস্কের অ্যাকচুয়াল ডেটা রিজিয়নে গিয়ে রাইট করবেন। সো এখানে আপনার সুবিধাটা কি সেটা যদি দেখি, তার আগে এখানে দেখেন ফাইল সিস্টেম রিজার্ভ সাম স্মল অ্যামাউন্ট অফ স্পেস উইদিন দ্য পার্টিশন অন অ্যানাদার ডিভাইস। আপনার আগে জার্নালিং এর আগে আমার অর্গানাইজেশনটা এমন ছিল অনেকটা, ফার্স্টে একটা সুপার ব্লক থাকতো, এরপর আইনোড বিটম্যাপ, ডেটা বিটম্যাপ,
আইনোড রিজিয়ন, ডেটা রিজিয়ন এভাবে থাকতো। এই গ্রুপগুলোর নাম লিখে নেয়, বাট এগুলো হচ্ছে ওগুলাই মিন করছে যে ফার্স্টে বিট ম্যাপ থাকবে ২ টা, এরপরে একটা আইনোড থাকবে, এরপরে ডেটা রিজিয়নটা থাকবে। সো আপনি যখন জার্নালিং ইউজ করবেন, তখন আপনার এই জার্নাল নামের একটা পোরশন এড হবে। এই পোরশনটাতে আপনি এই ইনফরমেশনগুলো, এই যে লগ যেটা বলছিলাম, সেটাকে এখানে স্টোর করে রাখবেন। এরপর এখান থেকে আপনি যে ডেটা রিজিয়নে রাইট করার কথা ওখানে গিয়ে রাইট করবেন। আহ, জি, সুপার ব্লকে না, সুপার ব্লকের পরে এটা আলাদা একটা ব্লক। আলাদা একটা ব্লক আমরা ওকে অ্যাসাইন করে দিচ্ছি যে এই পার্টে হচ্ছে আমি, যদি আপনি জার্নালিং ইউজ করেন, ইন দ্যাট কেস এই ব্লকটাতে আপনি জার্নালের ইনফরমেশনগুলো স্টোর করবেন। 65 নাম্বার ব্লক না, ওখান থেকে হয়তো একটা কমে এরপরে এখানে একটা বাড়াইছে। সাইজ তো আর আপনি বাড়াইতে পারবেন না যদি 64 হয়। সাইজ তো সাইজ তো ফিক্সড। আচ্ছা, সো ডেটা জার্নালিং, লেটস আপডেট আ ফাইল। আচ্ছা, এখন একটা সিনারিও বলা হচ্ছে যে আপনি একটা ফাইল আপডেট করবেন। সো আপডেট করার জন্য কি কি করা লাগতো আরেকবার মনে করি আমরা। ডেটা ব্লকে আপনার ডেটা লিখতে হবে। যেই ডেটা ব্লকে লিখলেন ওইটাকে 0 থেকে 1 করা লাগবে বিট ম্যাপে। দেন আইনোডে ওই ডেটা ব্লকের পয়েন্টারটা আপডেট করা লাগবে। সো এটা হচ্ছে আপনার রাইট করার, এই যে ৩টা জিনিস রাইট করা লাগতো সেই ৩টা জিনিস। সো আপনি জার্নালিং এর ক্ষেত্রে আমরা এখানে দেখেন ট্রানজেকশন বিগিন, ট্রানজেকশন এন্ড, এমন ২ টা ব্লক আছে। আর মাঝে এখানে এই পার্টটা হচ্ছে আইনোডের, এই পার্টটা বিট ম্যাপের, এই পার্টটা ডেটার। সো আমরা জার্নাল রাইট করার সময় প্রতিবার রাইটের ক্ষেত্রে এক একটা ট্রানজেকশন ক্রিয়েট করব। এই পুরা পার্টটাকে একটা ট্রানজেকশন বলা হয়। সো একটা ট্রানজেকশনের আন্ডারে কি কি থাকবে? একটা ট্রানজেকশন বিগিন ব্লক, যেটার একটা আইডি থাকবে, যেটা মনে হয় পরের স্লাইডে আছে, আচ্ছা যাই হোক, ওটার একটা আইডি থাকবে। একটা ট্রানজেকশন এন্ড ব্লক থাকবে। আর এই মাঝের ব্লকগুলোতে একটায় হচ্ছে আইনোড থাকবে, একটায় বিটম্যাপ থাকবে, একটা ডেটা থাকবে। সো এই পুরা পার্টটা হচ্ছে আপনি এই জার্নালের মধ্যে রাইট করবেন। রাইট করার পরে এই জিনিসটাকে হচ্ছে আমরা জার্নাল রাইট বলতেছি। এই ট্রানজেকশনটা যে আমি জার্নালে রাইট করলাম ওই পার্টটাকে জার্নাল রাইট বলছি। দেন হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে চেক পয়েন্ট। চেক পয়েন্ট হচ্ছে রাইট দ্য ফিজিক্যাল লগ টু দেয়ার অরিজিনাল ডিস্ক লোকেশনস। সো এরপর আপনি জার্নাল থেকে নিয়ে অরিজিনালি যে ডেটা ব্লকে আপনার ডেটাটাকে রাইট করার কথা, দেন এই আইনোড বিটম্যাপ সব আপডেট করার কথা, আপনি ওগুলো আপডেট করবেন। সো এই যে এখানে দেখেন এটা একটা ট্রানজেকশন এভাবে দেখাচ্ছি। দেন এখানে ট্রানজেকশনটা আপডেট করার পরে আপনার নতুন ডেটাটা আসলো, ভার্সন 2 আইনোডের ভার্সনটা চেঞ্জ হলো, বিট ম্যাপেও এই আগে দেখেন এই ইন্ডেক্সে ছিল, এখন এই ইন্ডেক্স। সো এভাবে হচ্ছে আপনার আপডেট হয়ে যাচ্ছে। সো আমি ডিরেক্টলি ডেটা ব্লকে রাইট না করে বা এখানে আপডেট না করে আমরা ফার্স্টে একটা ট্রানজেকশন রাইট করব জার্নালের মধ্যে। এরপর ওখান থেকে চেক পয়েন্টের মাধ্যমে ওই জিনিসটাকে আমার ডিস্কের অরিজিনাল যে লোকেশনে আমি রাইট করতে চাচ্ছি সেখানে গিয়ে রাইট করব। আহ, আচ্ছা, এখন আপনার নর্মালি কোয়েশ্চেন আসতে পারে যে আমরা তো এগেইন এই সব কিছু তো আমার রাইট করাই লাগছে, এন্ড ডিস্কেই রাইট করা লাগছে, সো জার্নালিং করার টাইমেও তো আমার সিস্টেমটা ক্র্যাশ করতে পারে। ইন দ্যাট কেস কি হবে? সো এটার ক্ষেত্রে আমরা দেখি এই যে ওয়েট ইফ হোয়াট ইফ আ ক্র্যাশ অকার্স ডিউরিং দ্য রাইটস টু দ্য জার্নাল। সো ধরেন আপনার এমন হলো যে আপনি বিগিন ব্লকটা লিখতে পারছেন, এন্ডিং ব্লকটা লিখতে পারছেন, আইনোডটা আপডেট হয়েছে, বিট ম্যাপটা আপডেট হয়েছে, বাট আপনি ডেটাটা আপডেট করতে পারেননি জার্নালে। তখন কি হবে? তখন হচ্ছে আপনার আলটিমেটলি এই মোমেন্টে যদি সিস্টেমটা ক্র্যাশ করে ডেটা রাইট করার আগে, তাহলে পরের বার এসে আপনি চেক করে দেখবেন আপনার ডেটাটাই নাই। সো আপনি আলটিমেটলি মেইন স্পেসে বা চেক পয়েন্টিং করতে পারছেন না। সো তখন কি হবে? সো এই ধরনের ইনকনসিস্টেন্সি অ্যাভয়েড করার জন্য আমাদের সিকোয়েন্সিয়ালি ডেটাগুলোকে আপডেট করা লাগবে। ফার্স্টে আপনি বিগিন ব্লকটা লিখবেন, রাইট করবেন, আইনোড আপডেট করবেন, বিটম্যাপ আপডেট করবেন, ডেটা ব্লক আপডেট করবেন। এই এতটুক যদি আপনার কমপ্লিট না হয়, তাহলে আপনি ট্রানজেকশনটাকে এন্ড করবেন না। এখানে দেখেন ট্রানজেকশন আইডি দেওয়া আছে, এটার আইডি হচ্ছে 1। সো ট্রানজেকশন 1 তখনই এন্ড হবে
যতক্ষণ না পর্যন্ত আপনার এই ৩ টা জিনিসই রাইট করা হয়ে না যায়। ৩ টা না ৪ টা জিনিসই রাইট করা না হয়ে যায়। সো আপনার এখানে আইডিটা কেন ইম্পোর্টেন্ট? কারণ আপনার কিন্তু একটা ট্রান্সেকশনই হবে না। আপনার মাল্টিপল ট্রান্সেকশন হতে পারে। আলাদা, আলাদা ফাইলস এর জন্য বা সেম ফাইলস এর জন্য হইতে পারে। সো এক্ষেত্রে আপনার ট্রান্সেকশন আইডি দিয়ে বুঝা যাবে যে কোনটা স্টার্ট হচ্ছে আর কোনটা এন্ড হচ্ছে। সো এভাবে করলে আমার সলভ হচ্ছে কিভাবে প্রবলেমটা সেটা যদি দেখি। যে এতটুকু শেষ করার পরই আপনি এন্ড ব্লকটা রাইট করবেন। সো এখানে কি হচ্ছে জার্নাল রাইট দ্য কন্টেন্টস অফ দ্য ট্রানজাকশন টু দ্য লগ। ফার্স্টে আপনি লগে বা জার্নালে কন্টেন্টগুলো রাইট করলেন আর রাইট দ্য ট্রানজাকশন কমিট ব্লক। সো এতটুক রাইট করাকে আমরা জার্নাল রাইট বলছি আর লাস্টে এই এন্ড ব্লকটাকে রাইট করাকে আমরা জার্নাল কমিট বলছি। সো এই টার্মিনোলজিগুলো মনে রাখবেন। রাইট হচ্ছে এতটুক রাইট করা আর কমিট হচ্ছে এই এন্ড ব্লকটাকেও রাইট করা। আর চেক পয়েন্ট হচ্ছে এরপরে এই জার্নাল থেকে কন্টেন্টগুলা অ্যাকচুয়াল লোকেশনে আপডেট করা, ওটাকে হচ্ছে চেক পয়েন্ট বলা হয়। সো এখানে কি হচ্ছে আপনার ইফ দ্য ক্র্যাশ হ্যাপেন্স বিফোর দ্য ট্রানজাকশন ইজ রিটেন টু দ্য লগ, যে আপনার লগ এই চারটা জিনিস আপডেট করার মাঝামাঝি অবস্থা বা যে কোনো সময় আপনার ক্র্যাশ করলো, ইন দ্যাট কেস আপনাকে পুরা কাজটা আরেকবার করা লাগবে। কিন্তু যদি এমন হয় যে আপনি এন্ডও করে ফেলছেন কিন্তু জাস্ট ডেটাটা অ্যাকচুয়াল লোকেশনে রাইট করা বাকি, এমন কেসে আপনি জাস্ট আরেকবার জার্নালে গিয়ে কি কি ট্রানজ্যাকশন আছে সেগুলো স্ক্যান করবেন। স্ক্যান করে এই ট্রানজ্যাকশনটাকে পেয়ে যাবেন আইডি দিয়ে খুঁজে, পেয়ে গিয়ে এটাকে জাস্ট আপনি অ্যাকচুয়াল লোকেশনে গিয়ে রাইট করে দিবেন। আপনাকে নতুন করে আবার জার্নালে রাইট করতে হবে না। সো এভাবে আপনার এন্ডিং ব্লকটা সবকিছু শেষ হওয়ার পর রাইট করে আমরা এনশিওর করতে পারি যে আপনার পুরা ডেটাটা রাইট হয়েছে নাকি হয়নি। সো আগে আমরা যখন ইনকনসিস্টেন্সি গুলো দেখছিলাম তখন দেখছিলাম যে ধরেন যে কোনো একটা রাইট হয়েছে বাকিগুলা রাইট হয়নি, বা যে কোনো দুইটা রাইট হয়েছে বাকিগুলা রাইট, বাকি একটা বাকি ছিল। সো এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে এই এন্ডিং ব্লকটা ইন্ট্রোডিউস করব, যে এন্ডিং ব্লকটা এই তিনটা সব রাইট করে ফেলার পরে আমরা রাইট করব। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার তিনটা ব্লকই সাকসেসফুলি রাইট করা হয়েছে। সো তখন আপনার কোনো ধরনের ইনকনসিস্টেন্সি আর হবে না। আর যদি রাইট করা না হয় তখন আপনাকে এই পুরো কাজটা আরেকবার করা লাগবে। হ্যাঁ, সেম হবে। এটা বেসিক্যালি বুঝাচ্ছে যে এই ট্রানজ্যাকশনটার আইডিটা এটা। এই ট্রানজ্যাকশনটা স্টার্ট হয়েছে এখানে, এই ট্রানজ্যাকশনটা এন্ড হয়েছে এখানে। সো এখানে তো আপনার একটা ট্রানজ্যাকশন থাকবে না একটা জার্নালে, মাল্টিপল ট্রানজ্যাকশন থাকবে। সো ধরেন 1 ও শুরু হয়েছে, 2 ও শুরু হয়েছে। 1 কোথায় গিয়ে এন্ড হলো, 2 কোথায় গিয়ে এন্ড হলো, এগুলা ডিনোট করার জন্য আমার আইডিটা ইম্পর্টেন্ট। হুম, হুম, হুম। ট্রান্সেকশনটা তো আপনি জার্নালে লিখে ফেলছেন। জাস্ট আপনার পাঠানো বাকি। সো ইন দ্যাট কেস আপনি এই ট্রান্সেকশনটাকে আপনি ফার্স্ট জার্নালে আসবেন। জার্নালে এসে স্ক্যান করে দেখবেন যে আইডি 1 এর কোনো ট্রান্সেকশন অলরেডি হয়ে আছে নাকি। যদি হয়ে থাকে ওইটাকে আপনি নিয়ে অ্যাকচুয়াল জায়গায় রাইট করে দিবেন। সো এটা তখনই হবে যখন আপনার এই এন্ড পর্যন্ত পুরাটা হইছে। কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছি? এটাই ছিল কোয়েশ্চেন। ওকে। এই তো গেল রিকভারি। দেন হচ্ছে প্যাচিং লগ আপডেটস। এখন ধরেন আপনি সেম ডিরেক্টরিতে দুইটা ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন বা রাইট করবেন, ক্রিয়েট করে রাইট করবেন। সো এখন আপনার সেম ডাইরেক্টরিতে যদি আপনি দুইটা ফাইল ক্রিয়েট করেন, আপনার একটা আইনোডই তো আপডেট হবে। একটা আইনোডে দুইটা পয়েন্টার বাড়বে আর কি, দুইটা পয়েন্টার বাড়বে। আহ, তো এখন আপনার একটা আইনোডকে আপনি এই দুইটা ফাইল ক্রিয়েট করাকে যদি আলাদা আলাদা দুইটা ট্রানজ্যাকশন হিসেবে নিয়ে আলাদা আলাদা ভাবে অ্যাকচুয়াল ডিস্কে রাইট করেন তাহলে আপনার রাইট ট্রাফিকটা বেড়ে যায়। যে আপনি একই জায়গায় একসাথেই তো আপডেট করে দিতে পারতেন কিন্তু আপনার ট্রানজ্যাকশন ওয়াইজ আলাদা আলাদা হওয়ায় আপনার দুইবার গিয়ে সেম আইনোডে রাইট করতে হচ্ছে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা গ্লোবাল ট্রানজ্যাকশন ইউজ করি।
গ্লোবাল ট্রানজ্যাকশনে আপনার সেম ডাইরেক্টরি বা সেম আইনোড আপডেট করার যে ট্রানজ্যাকশনগুলো আছে ওগুলা সব একসাথে থাকবে। একসাথে থাকবে মানে আপনার ধরেন এই যে এখানে একটা টাইম আউট দেওয়া থাকবে যে ৫ সেকেন্ডের মধ্যে ওই ডাইরেক্টরির জন্য যা ট্রানজ্যাকশন হলো ওগুলা সব একসাথে গ্লোবাল ট্রানজ্যাকশনের মধ্যে থাকবে। দেন গ্লোবাল ট্রানজ্যাকশন থেকে ৫ সেকেন্ড পরে গিয়ে অ্যাকচুয়াল ডিস্কে মানে ডিস্কের অ্যাকচুয়াল ডেটা রিজিয়নে বা আইনোড রিজিয়নে রাইট হয়ে যাবে। সো এটা হচ্ছে ৫ সেকেন্ড ও ওয়েট করবে, অথবা আরেকটা ইয়ে হতে পারে যে ওই প্রসেসটা যদি সিঙ্ক কল করে বা সিঙ্ক্রোনাইজেশন রিকোয়েস্ট করে তখন হচ্ছে সাথে সাথে আপনি গ্লোবাল ট্রানজ্যাকশনটাকে চেক পয়েন্টিং করে দিবেন। সো এক্ষেত্রে লাভ কি হচ্ছে, ২ টা ফাইলের জন্য আপনার আলাদা, আলাদা ট্রান্সেকশন বানিয়ে আলাদা, আলাদা রাইট করলে যে রাইট ট্রাফিকটা বেড়ে যাচ্ছিল, ওইটা আমরা একটা গ্লোবাল ট্রান্সেকশন দিয়ে একবারে আপডেট করে ট্রাফিকটাকে একটু রিডিউস করছি। সো ২ টা ফাইল বা ২ এর বেশি যতগুলা ফাইলই থাকুক, সেইম ডাইরেক্টরি বা সেইম আইনোডকে আপডেট করা লাগলে ওগুলাকে আমরা একটা গ্লোবাল ট্রান্সেকশনের মধ্যে রাখছি। কিন্তু দেন এগেইন ওইটার একটা টাইম আউট দিয়ে দিচ্ছি আমরা যে ৫ সেকেন্ড পর্যন্তই আমরা ওয়েট করব। ৫ সেকেন্ডের মধ্যে যা আপডেট হওয়ার হলো এরপর আমি গিয়ে চেক পয়েন্টিং করে ফেলবো। আর ৫ সেকেন্ডের আগেই যদি করতে চান ইন দ্যাট কেস এই সিনক্রোনাইজেশন রিকোয়েস্টটা আসলে ও ফোর্সফুলি ওই জিনিসটাকে চেক পয়েন্টিং করে ফেলবো। সো এভাবে আমরা ব্যাচিং করতে পারি। দেন আসি এখানে আপনার জার্নাল পার্টটা তো এই যে এতটুক ছিল। এটা অবশ্যই একটা ফাইনাইট স্পেস। এখানে আপনি যত ইচ্ছা আনলিমিটেড জিনিস, আনলিমিটেড ট্রান্সেকশন রাখতে পারছেন না। সো এটার জন্য কি করা হয় আমাদের আ মেকিং the log is of a finite size. সো আমরা সার্কুলার লগ ইউজ করব যে আপনার ধরেন এখানে পরের পার্ট বাদ দেন। ধরেন ৫ টা পার্ট ছিল। ৫ এর পরে ও ঘুরে আবার ১ এ আসবে। এখন এই ক্ষেত্রে আপনার একটা জিনিস ট্র্যাক রাখতে হবে যে এখানে কি কোনো ট্রানজাকশন আছে এট দ্যাট মোমেন্ট নাকি নাই। মানে কয়টা স্পেস খালি আছে, কয়টা নতুন ট্রানজাকশন আমি রাখতে পারবো এটাও আমার জানা লাগবে। যেহেতু আমি এই কয়েকটা স্পেসকেই রিইউজ করছি। সো আমাকে একটা ট্র্যাক রাখা লাগবে যে কোন পার্টটা আমার ফ্রি আছে, কোন পার্টটা অকুপাইড। সো ওইটার জন্য আমরা আবার জার্নাল সুপার আলাদা একটা লক রাখবো। জার্নাল সুপার আর আমার অ্যাকচুয়াল যে সুপার ছিল ওই ২ টা কিন্তু ডিফারেন্ট। অ্যাকচুয়াল সুপারে আমার পুরা অর্গানাইজেশনটাতে কয়টা জিনিস আছে, যেমন কয়টা আইনোড আছে, কোথা থেকে শুরু, ডেটা রিজিয়ন কোথা থেকে শুরু, বিটম্যাপের পার্টটা কোন জায়গায় আছে, এইসব ইনফরমেশন থাকতো। কিন্তু জার্নাল সুপারে হচ্ছে আপনার জার্নাল রিলেটেড ইনফরমেশন থাকবে। কি ইনফরমেশন থাকবে? মার্ক দ্য ওল্ডেস্ট অ্যান্ড নিউয়েস্ট ট্রানজাকশন। একদম ওল্ডেস্ট ট্রানজাকশন ধরেন এটা ছিল, একদম নিউয়েস্ট ট্রানজাকশন ধরেন এটা। এই জিনিসটা ট্র্যাক রাখবে যে একদম ওল্ডেস্ট কোনটা ছিল আর একদম নিউয়েস্ট কোনটা। সো যখনই আপনার কোনো একটা ট্রানজাকশন চেক পয়েন্টিং হয়ে যাবে, চেক পয়েন্টিং মানে হচ্ছে ওই যে মেইন রিজিয়নে রাইট হয়ে যাবে, তখনই আমার ওই ট্রানজাকশনের স্পেসটাকে খালি করে দিতে হবে। খালি করে দিয়ে ওইটা জার্নালের সুপার ব্লকে আপডেট করে দিতে হবে। সো আপনি যখনই নতুন কোনো ট্রানজাকশন রাইট করবেন জার্নালে তখন আপনার জার্নাল সুপার থেকে চেক করে নিতে হবে যে আপনি কোথায় রাইট করতে পারবেন। আচ্ছা, সো এখানে আপনার সবগুলা জিনিস আপনার ২ বার রাইট করা লাগছিল। একবার জার্নালে রাইট করছেন, জার্নাল থেকে আবার মেইন লোকেশনে গিয়ে রাইট করছেন। সো ২ বার এই যে রাইটিং এভরি ডেটা ব্লক টু ডিস্ক টুয়াইস, এটা হচ্ছে অনেক হাই কস্ট হয়ে যাচ্ছিল, অনেক টাইম কনজিউমিংও হয়ে যাচ্ছিল। সো এটা অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ। সো এটার জন্য আমরা অনেক সময় মেটা ডেটা জার্নালিং ইউজ করে থাকি। মেটা ডেটা জার্নালিং কি? আমার মেইনলি আমরা যেই জিনিসগুলা রাইট করছি, আইনোডের পার্টটা, বিটম্যাপের পার্টটা, ডেটার পার্টটা, এর মধ্যে মোস্টলি তো ডেটাই থাকে। কারণ ফাইলের ভিতর যা ডেটা আছে সবকিছু আপনার রাইট করা লাগছে। সো আমরা মেটা ডেটা জার্নালিং এর ক্ষেত্রে সবগুলা ডেটা রাইট না করে শুধু আইনোডের পার্টটা আর বিটম্যাপের পার্টটা জার্নালে রাইট করি। আর ডেটাটা ডিরেক্ট যেখানে রাইট করার কথা সেখানেই রাইট করি। সো এটাকে হচ্ছে মেটা ডেটা জার্নালিং বলা হয়। আহ আচ্ছা, সো এক্ষেত্রে আপনার এই যে বিগিন ব্লক আর এন্ডিং ব্লক আগের মতোই থাকবে। জাস্ট এখানে আমি আইনোডের পার্টটা রাইট করলাম, বিটম্যাপের পার্টটা রাইট করলাম, কিন্তু ডেটাটা আমি জার্নালে রাইট করব না।
সো ডেটাটাকে আমি ফাইনাল লোকেশনে রাইট করব। জার্নাল মেটা ডেটা রাইট হচ্ছে ওই যে আইনোড আর বিগিন এন্ড, না এন্ড তো আলাদা, ওই যে আমি যেটা পরে দেখছিলাম ইনকনসিস্টেন্সি অ্যাভয়েড করার জন্য যে আমরা প্রথমে এই তিনটা লিখে এরপর কমিট করছিলাম, ওইভাবেই আমরা আগাচ্ছি। সো এখানে কয়েকটা পার্ট থাকবে। প্রথমে ওই যে ডেটাটাকেও ফাইনাল লোকেশনে রাইট করবে। জার্নাল মেটা ডেটা রাইট হচ্ছে বিগিন ব্লকটা রাইট করবে, আইনোড ব্লকটা রাইট করবে, বিটম্যাপ ব্লকটা রাইট করবে। এরপরেও কমিট করবে। কমিট করে হচ্ছে ওই যে ট্রানজ্যাকশন এন্ড ব্লকটা রাইট করে এরপর চেক পয়েন্ট মেটা ডেটা করবে। চেক পয়েন্ট মেটা ডেটা কি, ওই যেই জিনিসগুলো আমি এই দুইটা যে জার্নালে সেভ করলাম এই দুইটাকে আমি মেইন মেইন আইনোড টেবল আর বিটম্যাপ টেবলে আপডেট করে দেবো। দেন সব চেক পয়েন্টিং মেটা ডেটা কাজটা হয়ে যাওয়ার পরেও ওই পার্টিকুলার ট্রানজ্যাকশনটা যেখানে ছিল ওই স্পেসটাকে ফ্রি করে দিবে, ফ্রি করে জার্নালের সুপার ব্লকে সেটাকে আপডেট করে দিবে। সো এভাবে হচ্ছে আপনার মেটা ডেটা জার্নালিং কাজ করে। সো এক্ষেত্রে আপনার কিছু ট্রিকি কেস থাকতে পারে। আচ্ছা, ট্রিকি কেসে যাওয়ার আগে আমি এখানে একটু সিমুলেশনটা দেখে আসি। এই যে এখানে দেখেন এটা মেটা ডেটা জার্নালিং না, এটা জাস্ট ডেটা জার্নালিং। সো ডেটা জার্নালিং এর ক্ষেত্রে কি হচ্ছিল, আমার ট্রানজ্যাকশন বিগিনে রাইট হচ্ছিল, দেন মেটা ডেটাটা রাইট হচ্ছিল, ডেটাটাও রাইট হচ্ছিল, এরপর ট্রানজ্যাকশন এন্ড হচ্ছিল, এরপর গিয়ে ফাইল সিস্টেমে সবকিছু আপডেট হচ্ছিল। সো এখানে এই পার্টটা হচ্ছে জার্নালের পার্টটা, এই পার্টটা হচ্ছে ফাইল সিস্টেমের পার্টটা। সো ফার্স্টে কি হবে, হুম, আর আইনোড বিটম্যাপ আর ডেটা বিটম্যাপ, আইনোড বিটম্যাপ প্লাস আইনোডে কি কি আপডেট হচ্ছে ওইটা, ওইগুলাই হচ্ছে আপনার মেটা ডেটা। মানে ফাইলের অ্যাকচুয়াল ডেটাটা বাদে যা আছে ওগুলা সবই মেটা ডেটা। আচ্ছা, সো বেসিক্যালি বিটম্যাপটা আর আইনোডটা। সো কি হবে, ফার্স্টে হচ্ছে ট্রানজেকশন বিগিন ব্লকটা ইস্যু হবে, মেটা ডেটাটা ইস্যু হবে, আর ডেটার পার্টটা ইস্যু হবে। দেন এই তিনটা পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ট্রানজেকশন এন্ডটা হবে। এতটুক গেল জার্নালের পার্ট ডান। যেহেতু ট্রানজেকশন এন্ড হয়ে গিয়েছে, এখন আমরা চেক পয়েন্ট করতে পারি। চেক পয়েন্টে হচ্ছে আমি ফাইল সিস্টেমে এসে মেটা ডেটা আর ডেটা দুইটাই রাইট করা স্টার্ট করলাম এন্ড রাইট কমপ্লিট করলাম। সো ডেটা জার্নালিং, মেটা ডেটা না, জাস্ট ডেটা জার্নালিং এর ক্ষেত্রে কাজটা এভাবে হচ্ছে। ফার্স্টে আপনার বিগিন ব্লক, মেটা ডেটা, ডেটা এতটুক রাইট হচ্ছে, এতটুক শেষ হয়ে যাওয়ার পরে ট্রানজেকশন এন্ড রাইট হচ্ছে, এন্ড হয়ে যাওয়ার পরে চেক পয়েন্ট হচ্ছে, চেক পয়েন্টের জন্য আমি ফাইল সিস্টেমে এসে মেটা ডেটা আর ডেটা সবকিছু আপডেট করে দিচ্ছি। আর মেটা ডেটা জার্নাল, হ্যাঁ বলুন। না, ওইটার হচ্ছে সিকোয়েন্স অ্যাকচুয়ালি ম্যাটার করে না যদি আপনি ঠিক মতো লিখেন। এখানে আপনার আগে কোনটা হওয়ার কথা বললেন? আগে মেটা ডেটা কেন হয়নি, কেন হবে বলতে চাচ্ছেন? হ্যাঁ, না ওইটা তো আপনার এখানে অলরেডি সবকিছু লিখাই আছে জার্নালে। ওখান থেকে আপনি জাস্ট ওখানে গিয়ে রাইট করতেছেন। সো ওই ক্ষেত্রে সিকোয়েন্সটা আর ম্যাটার করে না যে আগে কি রাইট করলেন পরে কি রাইট করলেন, কারণ সবকিছু আলটিমেটলি আপনার কাছে স্টোর দিয়ে আছে। এখানে রাইট করার সময় হচ্ছে আবার একসাথে, আগে পরে ফার্স্টে বিগিনটা হবে, এরপরে এই দুইটা হবে, এরপর এটা হবে। আচ্ছা, আর মেটা ডেটা জার্নালিং এর ক্ষেত্রে কি ছিল, আমরা জাস্ট আইনোডের পার্টটা আর বিটম্যাপের পার্টটা জার্নালে রাইট করব, আর ডেটাটা আমি ডিরেক্ট ফাইল সিস্টেমে রাইট করব। সো এখানে আপনার ট্রানজ্যাকশন বিগিন আর জার্নাল কন্টেন্টের মেটা ডেটাটা ইস্যু হলো, আর ওইদিকে আমি ফাইল সিস্টেমে একই টাইমে ডেটাটা ইস্যু করলাম, ডেটাটা আমি রাইট করছি। আর এখান থেকে আপনার জার্নালের কন্টেন্ট সব রাইট হয়ে যাওয়ার পরে আমি ফাইল সিস্টেমে এসে এখানে যে মেটা ডেটাটা রাইট করেছিলাম ওইটা এনে আপডেট করে দিচ্ছি। সো এভাবে সিমুলেশনটা কাজ করে। ফার্স্টে হচ্ছে আপনার আরেকবার বলি, ডেটাটা ফাইল সিস্টেমে গিয়ে রাইট হয়ে যাবে, আর জার্নালে বিগিনটা আর
মেটা ডেটা বলতে এখানে ওই আইনোড আর বিটম্যাপ দুইটাই বোঝাচ্ছে। ওই দুইটা ইস্যু হবে, কমপ্লিট হবে। এইটুক শেষ হয়ে যাওয়ার পরে এন ব্লকটা ইস্যু হয়ে কমপ্লিট হবে। দেন এন হয়ে যাওয়ার পরে চেক পয়েন্ট হয়ে মেটা ডেটাটা ফাইল সিস্টেমে এসে আপডেট হবে। সো মেটা ডেটা জার্নালিং এর সিমুলেশনটা এভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা আবার এখানে ব্যাক করি ট্রিকি কেসটা। ট্রিকি কেসটা কি ছিল? ধরেন আপনার ফু নামের একটা ডাইরেক্টরি আছে। ওই ডাইরেক্টরিতে আপনি কিছু একটা আপডেট করবেন। কোনো একটা ধরেন ফাইল ক্রিয়েট করবেন বা কিছু একটা আগের কোনো এক্সিস্টিং ফাইলকে আপডেট করবেন বা কিছু করবেন। সো এক্ষেত্রে আপনি ফার্স্টে জার্নালে লিখলেন যে আপনার এই যে 1000 নাম্বার ডেটা ব্লকটাতে বা পয়েন্টারটাতে গিয়ে আপনি কোনো একটা ডেটাকে রাইট করবেন। এটা হচ্ছে আইনোডের পার্টটা, আর এটা হচ্ছে ডেটার পার্টটা। রাইট করবেন। দেন আপনি ধরেন সিনারিওটা এমন হলো যে আপনি ডিলিট করে দিবেন ওটাকে। আপনি এখনো চেক পয়েন্ট করেননি, আপনি জাস্ট জার্নালে এই পার্টটা রাইট করছেন যে আপনি ফু ডাইরেক্টরিটাকে আপডেট করবেন। সো জার্নালে এই 1000 অ্যাসাইন হয়েছে যে 1000 এ গিয়ে ডেটাটা স্টোর হবে। এরপর আপনার মনে হলো যে না, আপনি পুরো ডিরেক্টরিটা ডিলিট করে দিবেন। আপনার রাইট কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, আপনি ডিলিট করে দিবেন। সো ডিলিট করে দেওয়ার জন্য আপনি ডিলিটের কমান্ড দিলেন। ডিলিটের কমান্ড দেওয়ার পরে আপনার এই ব্লকটা ফ্রি হয়ে গেল ইউজ করার জন্য। যে এখন আপনি বলে দিলেন যে এই ব্লকটায় যা ছিল আপনি সব ফ্রি করে দিচ্ছেন, যেহেতু আপনি পুরো ডাইরেক্টরিটা ডিলিট করে দিচ্ছেন। ওই ব্লকে আপনি কিছু রাখবেন না। দেন সাথে সাথে আবার আপনি নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন। ফাইলটার নাম ফুবার। সো আপনার একটু আগে ডিলিট করার জন্য যেহেতু এই পার্টটা খালি হয়ে গেল, ফুবারের জন্য এমন হতে পারে যে এই ব্লকটা অ্যাসাইন হয়ে গেল, যেহেতু এটা ফ্রি ছিল। ফ্রি থেকেই তো যে কোনো একটা ব্লক অ্যাসাইন হবে। সো দেখা গেল যে এই অ্যাড্রেসের ব্লকটা হচ্ছে ফ্রি হয়ে ফুবারে অ্যাসাইন হয়ে গেল। এখনো ধরেন একটাও চেক পয়েন্ট হয়নি। প্রথমে আপনি জার্নালে লিখলেন যে আপনি ফুতে এটা আপডেট করবেন। এরপর আপনি জার্নালে লিখলেন আপনি এই স্পেসটাকে ডিলিট করে দিবেন। এরপর আপনি জার্নালে লিখলেন যে ওই স্পেসে আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন। এরপর ধরেন সবকিছু চেক পয়েন্ট হলো একসাথে। চেক পয়েন্ট হইতে গিয়ে দেখলো যে যখন ফুবার প্রথমে হচ্ছে আপনার ফু আপডেট করার জন্য 1000-এ এখান থেকে যে ডেটাটা আসবে সেটা রাইট হইতে চাইলো। এই ট্রানজ্যাকশনটার জন্য এখান থেকে যে ডেটাটা আসবে ওইটাও সেম জায়গায় রাইট হতে চাইলো। তখন আপনার একটা ইনকনসিস্টেন্সি হতে পারে। সো এক্ষেত্রে কি হবে? সিনারিওটা বুঝছেন সবাই? ফার্স্টে হচ্ছে ফুটাকে আপডেট করতে। হ্যাঁ, বলেন। হ্যাঁ। হুম। হ্যাঁ, ওইটাই তো প্রবলেম, ওইটাই তো বুঝাচ্ছি। যে ওখানে থাকবেই না। কিন্তু আপনার এই ইনফরমেশনটা তো আপনি জার্নালে লিখছেন। এখনো চেক পয়েন্টিং হয়ে তো অ্যাকচুয়াল ফাইল সিস্টেমে যায় নাই। সো আপনার জার্নালে এই পার্টটা দেখে ওই পার্টটা দেখে আপনি বুঝতেছেন যে ওটা ডিলিট হয়ে গেছে। কিন্তু এখনো তো অ্যাকচুয়ালি ডিলিট হয় না। আপনি জাস্ট জার্নালে ট্রানজ্যাকশন লিখছেন। সো এখানে এসে ফার্স্ট স্টেপ প্রথম ট্রানজ্যাকশনটা ছিল যে ও ফুকে আপডেট করবে। আপডেট করার জন্য আপডেট করতে গেল। দেন এইটাও যদি এক্সিকিউট হয় ও ফুবারও আপডেট করতে গেল। দেন ডিলিটের পার্টটা আসলো। সবকিছুর অ্যাড্রেস দেখেন সেম অ্যাড্রেস। ও প্রথমে 1000 অ্যাড্রেসের জায়গাটাকে আপডেট করতে চাইছে। ও 1000 এই একটা ফাইল ক্রিয়েট করতে চাইছে। তখন হচ্ছে একটা ইনকনসিস্টেন্সি হবে যে আপনি কোনটা করবেন অ্যাকচুয়ালি। ৩ টাই যদি একসাথে চেক পয়েন্ট হয়। তখন ওই ক্ষেত্রে আমরা কি করব? allocate the block that was deleted but was not checkpointed. সো প্রবলেমটা হচ্ছে আপনি যখন কোনো একটা ব্লক ডিলিট হয়ে গেছে বাট ওটা চেক পয়েন্ট হয় নাই, মানে ট্রানজ্যাকশন অনুযায়ী ডিলিট হয়েছে বাট চেক পয়েন্ট হয় নাই, ওই রকম একটা ব্লককে আপনি যখন নতুন কোনো ফাইলের জন্য অ্যালোকেট করবেন তখন আপনার এই প্রবলেমটা অ্যারাইজ করবে। সো এটার সলিউশন কি? ডু নট ইউজ দ্য ডিলিটেড ব্লক আনটিল ইটস চেক পয়েন্টেড। সো কোনো একটা ব্লক ডিলিট করার পর
ওটা যদি শুধু জার্নালে থাকে, চেক পয়েন্ট না হয়, তাহলে ওই ব্লকটাকে আপনি অন্য কোনো ফাইলকে অ্যাসাইন করবেন না। বুঝছেন এখন? না, এখানে তো আপনি জার্নালে জাস্ট রাইট করলেন যে আপনি কি করতে চাচ্ছেন। জার্নাল, এই যে এখানে আমরা জার্নালিং এ যেটা করছিলাম যে আপনার এটা কই গেল? এখানে ফার্স্টে এই পার্টটা হচ্ছে জার্নাল ব্লকটা। এটার সাথে ওই অ্যাকচুয়াল ব্লকের কোনো সম্পর্ক নাই। এখানে আপনার মেটা ডেটাটা আপনি আপডেট করতেছেন। কিন্তু অ্যাকচুয়াল মেটা ডেটাটা কিন্তু আপডেট হচ্ছে না যতক্ষণ না আপনি চেক পয়েন্ট করে এখানে আসতেছেন। সো ওই জন্য ওই পার্টটা জার্নালে থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি আইনোড টেবিলে বা আইনোডের বা বিট ম্যাপের কোনো চেঞ্জ আসতেছে না। সো ওই জন্যই প্রবলেমটা অ্যারাইজ করে। সো ওই ক্ষেত্রে আপনি কোনো একটা ব্লক ডিলিট করলে ডিলিটেড ব্লকটা চেক পয়েন্ট হওয়ার আগে, মানে অ্যাকচুয়ালি ডিলিট হয়ে যাওয়ার আগে আপনি ওটা অন্য কাউকে অ্যাসাইন করবেন না। এটা একটা সলিউশন। আর আরেকটা সলিউশন হচ্ছে যখন আপনি কোনো একটা ডাইরেক্টরিতে কিছু একটা ডিলিট করবেন, আপনি জার্নালে সবকিছু রিভোক করে নিবেন বা আপডেট করে নিবেন যে আমি এই পার্টটা ডিলিট করব, করার করে ফেলছি। ওটা জানানোর পরে ও হচ্ছে নতুন কাউকে ওই পার্টিকুলার ব্লকটা অ্যাসাইন করবে। সো এভাবে এই ২ টা সলিউশন ইউজ করে আপনি এটা এভয়েড করতে পারেন। সো এটা ছিল ট্রিকি কেস। দেন পরের পার্ট হচ্ছে সিমুলেশন দেখে আসলাম স্লাইড থেকে। এই ছিল আপনার ক্র্যাশ কনসিস্টেন্সি অ্যান্ড জার্নাল। বলেন কারো কোনো কনফিউশন আছে? সলিউশন 2? আচ্ছা দাঁড়ান আমি আপনাকে এখান থেকে বলি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা বই থেকে পড়লে ভালো। কারণ আপনার স্লাইডে যেই জিনিসগুলা দেওয়া আছে ওগুলা সব এই বই থেকে নিয়েই দেওয়া হয়েছে। সো আপনি অনেক কিছু মিল খুঁজে পাবেন। কিন্তু স্লাইডে তো সবকিছু দেওয়া পসিবল না। তাই এক্সপ্লেনেশন গুলা হচ্ছে আপনি বইয়ে গেলে পাবেন। একটা হচ্ছে 40 আর 42। আপনাদের আউটলাইনে মোস্ট প্রবাবলি লিখে দেওয়া আছে কত চ্যাপ্টার। সো আপনি এই রেমজির বইটাতে গিয়ে 40 চ্যাপ্টারটা হচ্ছে আপনার ফাইল সিস্টেম ইমপ্লিমেন্টেশনের পার্টটা, আর 42 হচ্ছে এই ক্র্যাশ কনসিস্টেন্সি পার্টটা। এই যে এখানে দেখেন রিভোকের পার্টটা, যে হোয়াট লিনাক্স ডাজ ইনস্টেড ইজ টু অ্যাড আ নিউ টাইপ অফ রেকর্ড টু দ্য জার্নাল, যেটার নাম হচ্ছে রিভোক রেকর্ড। সো জার্নালে নতুন একটা টাইপের রেকর্ড রাখে যেটাকে আমরা রিভোক রেকর্ড বলছি। ওইটা কি করে? ও হচ্ছে ডিলিটিং দ্য ডাইরেক্টরি উড কজ আ রিভোক রেকর্ড টু বি রিটার্ন টু দ্য জার্নাল। সো আপনার অ্যাকচুয়াল ডাইরেক্টরিটা আপনি যখন ডিলিট করে দিলেন, ওইটা আপনি জার্নালে এই রিভোক রেকর্ডে আপডেট করে দিবেন যে আমি ওই 1000 অ্যাড্রেসে যেই পার্টটা ছিল ওগুলা ডিলিট করে দিছি। জার্নাল ওইটা যখন জেনে যাবে, তারপরই হচ্ছে ও নতুন একটা ফাইলে যখন আপনি রাইট করতে যাবেন, ওকে হচ্ছে ওই সেম অ্যাড্রেসটা অ্যাসাইন করবে, আদারওয়াইজ অ্যাসাইন করবে না। এবার বুঝছেন? সো এই চ্যাপ্টার থেকে পড়বেন, পড়লে আরো বেশি ক্লিয়ার হবে। সো এই চ্যাপ্টার হচ্ছে এখানেই শেষ। এই স্লাইডটা ভালোই বড় আছে। এখন বলেন কুইজ কবে দিবেন? ওকে, তাহলে ধরে নিচ্ছি থার্সডে দিতে কারো কোনো প্রবলেম নেই। সো থার্সডে নেক্সট উইক। এত কোনো কথা নাই, এখন স্যাটারডে স্যাটারডে। ক্লাসে কই ছিলেন আপনারা? আচ্ছা ঠিক আছে, তাহলে স্যাটারডে সমস্যা নাই। স্যাটারডে নিব। এই পুরা চ্যাপ্টার নিব নাকি সাথে ওই আগের পার্টটা অ্যাড করে দিব প্রসেস সিনক্রোনাইজেশনের? হ্যাঁ, এটা আসলে একটু ভালোই বড়। সো এই চ্যাপ্টারটাই রাখবো। আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি। নেক্সট স্যাটারডে হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে
সো আগে থেকেই বলে দিচ্ছি, শুধু স্লাইড পড়বেন না, বই সহ পড়ে আসবেন। কি টাইপের কোয়েশ্চেন থাকতে পারে? মোস্টলি কনসেপচুয়াল কোয়েশ্চেনই থাকবে। কি হইলে কি হয়, কখন কি হয়, কি কি ধরনের প্রবলেম হয়, কেন প্রবলেম হয়, ওই প্রবলেমটা কিভাবে সলভ হয়, তারপরে কোন কোন জায়গা আপডেট করা লাগে, এই ধরনের মানে কনসেপচুয়াল যা যা জানা দরকার সবকিছু জেনে আসবেন, বই সহ পড়ে আসবেন, এরপরে কুইজের কোশ্চেন তো ইউজুয়ালি ছোট ছোটই হয়, হ্যাঁ ছোট ছোট হবে। এবার একটা আরেকটু সিমুলেশন যেহেতু নাই, সো হ্যাঁ ছোট হবে। সো কনসেপ্ট পুরো কি কনসিডার করব? হ্যাঁ, এরপরে তো কি কনসিডার করব? কুইজের এই চ্যাপ্টার থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন করা ছাড়া কোনো ওয়ে নেই, সো কনসেপচুয়াল কোয়েশ্চেনই করবো। সো বুঝে আসতে হবে। এখনো কোনো প্রবলেম থাকলে কনসালটেশনে আসেন, মাঝে আরো অনেকদিন টাইম আছে। পড়াশোনা করেন, অনেকদিন, 1 উইক টাইম দিলাম, বই সহ পড়েন, তাইলে ভালো মতো বুঝবেন। আর স্লাইডেরও সবকিছু পড়েন। হ্যাঁ, তো এখন আপনাকে কুইজের পড়ার জন্য 1 উইকের বেশি টাইম কিভাবে দিতে হবে? আর ক্লাস করলে তো বুঝারই কথা, অনেক বেশি কিছু পড়ার নাই, আপনার যে মুখস্থ করতে হবে এমন কিছু নাই, আপনার জাস্ট বুঝে বুঝে পড়তে হবে সবকিছু।